ফেব্রুয়ারি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যাইতেছে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। বাংলাদেশের কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। আরও 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক। চট্টগ্রামে গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি জব্দ। ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন গ্রহণ। পোষ্য কোটারি উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের মুখে স্থগিত করায় এবার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপনে দেবীকে আবাহন। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ততা। ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলে সতর্ক করেন তারা। আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা 2014তেও বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন। তারাই আবার 2025 সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না। আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে
বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। একদিকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেন 10,413 জন। এতে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে। 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে। বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামায়াতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার সহ 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানভীর রূপলের রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিশেষ করে বড় 2 দল বিএনপি জামায়াতের মধ্যে অনৈক্য বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত কমিশনের 3য় বৈঠকও ফলশূন্য। বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলকধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন অবস্থা চলতে থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেয়ার শঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু ছাড়তে তো হবে। সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না, তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। গত সপ্তাহের শেষে গণতন্ত্র মঞ্চের 6 দল, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ বৈঠক করেছে। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই জোটবদ্ধভাবে নির্বাচন হবে। এখন এখানে গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটাই মুহূর্তে আমরা আসলে ফিক্সড
পজিশনে এখনো যায় নাই। একসাথে একীভূতকরণ হবে কি না, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তি শেখ হাসিনার নয়, রাজনৈতিক অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। দুপুরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, আইনের সুযোগ থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেষ হইয়াও হইল না শেষ। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামী হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী 1 ঘন্টা জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় তিনি বলেন, ব্যক্তি নাহিদকে গুম নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ, এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ, এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সে সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না উল্লেখ করে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করবে। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আরও 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অভিযান চালিয়ে তার স্ত্রীর গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 23 বস্তা নথি। এদিকে 25 কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গত 3 দিন ধরেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিড গ্রুপের বিভিন্ন নথি ও দেশ বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ড উদ্ধারে অভিযান চালাচ্ছে দুদক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের বাড়িতে বিভিন্ন রেকর্ডপত্র লুকানো রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত 3টায় কালুরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাড়ি চালকের প্রতিবেশীর তালাবদ্ধ ঘর থেকে 23 বস্তা নথি উদ্ধার করা হয়। দুদক জানায়, বিভিন্ন দেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য আছে এসব নথিতে। সেই সঙ্গে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম, তো টেস্ট বেসে খুলে দেখলাম যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে।
এদিকে গত 24শে জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে ইসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। সেই মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে 582টি ফ্ল্যাট ও বাড়ির অনুসন্ধান তথ্য পায়। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে জাবেদের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে 23 বস্তা নথির তথ্য পায় দুদক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে বাজল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সূচনা ধ্বনি। সনাতন ধর্মের শাস্ত্রমতে এই দিনেই মর্তলোকে আসেন দুর্গতিনাশিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ চণ্ডীপাঠ ও পূজা অর্চনা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবেই তো মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে। পিতৃপুরুষগণ যেন ভালো থাকেন, তারা যেন আমাকে আশীর্বাদ করেন। আমি মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। প্রথম মহালয় খুবই ভালো লাগতেছে, এমন একটা সুন্দর পরিবেশ। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। মহালয়ার দিন আমাদের যারা 3 পূর্বপুরুষ তারা খুব কাছাকাছি অবস্থান করেন, তাদের জন্য এই জল এবং তিল অর্পণ করা হয়। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহালয়া। শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই আয়োজন। পুরাণ মতে এদিন আবির্ভাব ঘটে দেবী দুর্গার। চণ্ডীপাঠে দেবীকে মর্তে আহ্বান জানিয়েছেন ভক্তরা। শরতের আকাশে দেবীর আগমনী বার্তা। চণ্ডীপাঠে মর্তে আহ্বান জানানো হলো দুর্গতি নাশিনীকে। ঢাক, কাসর আর মন্ত্রপাঠে মুখরিত মন্দিরগুলো। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবী পক্ষ। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে করা হলো দেবী দুর্গার আবাহন। বর্ণিল সাজে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার মন্দির। দেবীর আগমনী উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। মহালয়াতে যে আমাদের চণ্ডীপাঠটা শুনি, শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এতটা ভালো লাগে, এটা বলে প্রকাশ করার মতো। এটা কামনা করতেছি যে আমরা দেশবাসী যেন অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং দেশের সবার মঙ্গল কামনা করি। সনাতনীরা বিশ্বাস করে যে এই তিথির গভীরতা অনেক, তাৎপর্য অনেক এবং একটি সুন্দর আলোয় আমরা প্রবেশ করছি দেবীর আশীর্বাদ দিয়ে। আমরা বিশ্বাস করি মার আগমনী বার্তা দিয়ে আমাদের দেশে সকল অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনা বৃদ্ধি পাবে।
পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় গান আর নানা আচার অনুষ্ঠান। নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, মহিষাসুরের অমরত্ব লাভের চেষ্টা এবং বধের ঘটনা প্রবাহ। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই, তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আগামী 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপ পাহারায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় জাতীয় নির্বাচন ও উৎসব মুখর হবে বলে আশা জানান উপদেষ্টা। মিয়ানমার থেকে মাদকের প্রবেশ ও দেশ থেকে সার পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন, তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামাত নেতারা। তারা মনে করেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা, আর এর মধ্য দিয়ে কেটে যাবে সব সংশয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে, আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন, এই ৪ নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পায়। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংকট পূরণে ৪৮তম স্পেশাল বিসিএসে ৩,০০০ নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের ব্যাচগুলোর নিয়োগের গ্যাজেট চূড়ান্ত না হওয়ায় পরের ব্যাচ থেকে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি করবে প্রতিটি ব্যাচে। এমন প্রেক্ষাপটে সরকারের অর্থ, সময় ও শ্রমের অপচয় বন্ধে জট কমিয়ে আনার পাশাপাশি আগের ৪টি বিসিএসের নিয়োগ চূড়ান্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে নতুন করে একটি স্পেশাল ব্যাচে ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা চিকিৎসক সংকট। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এক ধাপে বিশেষ বিসিএস এর মাধ্যমে ৩,০০০ ডাক্তার নিয়োগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক পদ শূন্য রয়েছে প্রায় ১২,৯৮০টি। সংকট পূরণে ৪৫ থেকে ৪৮ 4টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ৬,৯২২ জনকে। কিন্তু ৪৪তম বিসিএস এর গেজেট না হওয়ায় ৩৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় রিপিট পরীক্ষার্থী ২/৩। একইভাবে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন রিপিট ১২০০ জন এবং ৪৭তম বিসিএস এর প্রিলিতে অংশ নেবেন আগের উত্তীর্ণ পরীক্ষার্থীরাও। এছাড়া ৪৮তম বিশেষ বিসিএস এর ভাইবা প্রার্থীর অর্ধেকই আগের ৩টি বিসিএস এর। এতে চূড়ান্ত গেজেটকালে সিনিয়রিটি সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ব্যাচ অনুযায়ী আগের বিসিএসে যুক্ত হবেন পরের পরীক্ষায় উত্তীর্ণরা।
ফলে সরকারি ঘাটতি পূরণের উদ্যোগ বাস্তবায়ন হবে মাত্র অর্ধেক। বিশেষজ্ঞরা বলছেন জট খুলতে হবে ব্যাচ ভিত্তিক বিসিএস নিয়োগ প্রক্রিয়ার। যদি আগের ব্যাচগুলোতে কোনো জটিলতা থাকে তাহলে সেই জটিলতাগুলোকে আগে নিরসন করা দরকার। নিরসন করে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর গেজেট প্রকাশ করে তাদের নিয়োগের ব্যবস্থা করা দরকার, তাহলে সেটা লজিক্যাল একটা সিকোয়েন্স দাঁড়ায়। সংশ্লিষ্টদের দাবি ৪৮তম স্পেশাল বিসিএস এ ৩,০০০ চিকিৎসক নিয়োগ হলেও এর মধ্যে প্রায় অর্ধেক পদ আবারও শূন্য হয়ে পড়বে। এজন্য অতিরিক্ত আরও ২,০০০ নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে স্মারকলিপি দেন পরীক্ষার্থীরা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সম্ভব নয়। তবে অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে ৩,০০০ জনের নিয়োগ প্রক্রিয়ার। আমরা ৩,০০০ ডাক্তার অলরেডি আমরা নিয়েছি, যেটা ৩ বছর হওয়ার কথা সেটা আমরা ৭ মাসে আলহামদুলিল্লাহ করেছি। আশা করি অক্টোবরে তারা নিয়োগপত্র পাবে। আরও একটা ৩,০০০ ডাক্তার নেওয়ার জন্য আর একটা ফাইল উত্থাপন করা হয়েছে, এটা আমার পর্যন্ত সাইন হয়ে গেছে। আশা করি এটা জনপ্রশাসনে চলে গেছে, তাতে কিছুটা হলে সমস্যা যেটা আছে সেটার সমাধান হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে একদিকে যেমন সংকট দূর করতে হবে টেকনিক্যাল জনবলের, তেমনি নিয়োগ কাঠামো হতে হবে স্বচ্ছ ও প্রভাবমুক্ত, বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাৎসরিক নয়, এককালীন $1 লাখ ফি দিতে হবে H-1B ভিসার আবেদনকারীদের। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর প্রবাসী ভারতীয়দের যুক্তরাষ্ট্র ছাড়ার হিড়িকের মধ্যে বিষয়টি স্পষ্ট করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। বিশ্লেষকদের শঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চমূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে সই করেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নেয়ার H-1B ভিসার আবেদনে এখন থেকে $1 লাখ ফি দিতে হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন, নতুন ফি বার্ষিকভাবে দিতে হবে এবং নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় প্রবাসী ভারতীয়দের মধ্যে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক ভারতীয় আতঙ্কিত হয়ে দেশে ফেরার জন্য বিমানবন্দরে ভিড় করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট পরে স্পষ্ট করে জানান, এই নিয়ম শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ভিসাধারী কিংবা নবায়নকারীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। লেভিট আরও জানান, এটি এককালীন ফি। বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে আছেন কিংবা বাইরে ভ্রমণে গেছেন তাদের পুনরায় দেশটিতে প্রবেশে কোনো ফি দিতে হবে না। এটা বার্ষিক ফি নয়, এটি কেবলমাত্র পিটিশনের জন্য প্রযোজ্য এককালীন ফি। যারা এরই মধ্যে H-1B ভিসাধারী এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের জন্য $1 লাখ দিতে হবে না। এই নিয়ম কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য, নবায়ন বা বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে না। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা ফি বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য মানবিক প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান, দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। জাতীয় সংসদ ভোট পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এবং কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। এই ছিল দুপুরের সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।